শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বাড়িতে তো প্রচুর কাজ, তার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট তো আছেই। তো কেন কি কারণে সবটাই দেখতে পাবে ভিডিও জুড়ে, অবশ্যই পাশে থেকো। তো চলো আগে খাটটাটগুলো গুছিয়ে নিই। ওই দেখো একটা আমি ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছি জানলার ওপরটায়। তো এখানে পর্দা দিয়েও না ঠান্ডা আটকানো যাচ্ছে না, ওপরের কটা কাঁচ ভেঙে পড়ে গেছে। তো সেই কারণে প্রচুর ঠান্ডা আসে। আর একদমই যেহেতু বিলের ধারের জানলা, এই পাশটা দিয়ে প্রচুর হাওয়া ঢোকে। তো ওই কারণে একটা পর্দা দিয়ে রেখেছিলাম। তো একটু ডবল 3 ডবল করে দিয়ে দিতে পারলে ঠান্ডাটা কিন্তু রাতে একদমই কম আসে। তো চলো একে একে বালিশ কাঁথাগুলো তুলে নিই। বেডশিটটা কাল সন্ধ্যায় কেচে দিয়েছিলাম, তো এটাও এখন পেতে নেব। এমনিতেও এই ধরনের যে বেডশিটগুলো হয় পুরো সুতির না, কিন্তু আমার এই সাদা বেডশিটটা ওটা না অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এমনিতেও রোদ্দুর না হলেও অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো এই বেডশিটটাকে পেতে দেব। আর এটা একটু পুরনো পুরনো মতো বেডশিট, তো এটা পাতলে ঘরটা কেমন জানি লাগে। যতটুকু সম্ভব চেষ্টা করি সবসময় নিজের ঘরটাকে একদম মনের মতো করে রাখতে। হয়তো দামি কোনো ফার্নিচার আমার কাছে নেই, তবে যতটুকু জিনিসে আছে একদম সুন্দরভাবে ডেকোরেশন করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো দেখো সুন্দর করে বেডশিটটাকে টান টান করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন বালিশ কাঁথাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। বালিশের অরগুলো আর পরাচ্ছি না, এমনিতেও এই অরগুলো একদম পুরো পরিষ্কার। আর 2-1 দিন হয়েছে পরিয়েছি, তো ওই কারণে কিন্তু আর দিচ্ছি না অন্য ওয়ার। তো এখন ড্রেসিং টেবিলের সামনেটাও পরিষ্কার করে নেব। আগের দিন মেলা থেকে এই ফুলটা এনেছিলাম, আর ফুলদানিটা তো আমি দীঘায় যখন গেছিলাম তখন এনেছিলাম। তো মোটামুটি ওটাই মানিয়ে গেছে। আর এই ফটো ফ্রেমটা এটাও আনিয়েছি, এটা আমি ড্রেসিং টেবিলের সামনেই রাখছি। এত সুন্দর লাগছে কি বলবো। সামান্য সামান্য ছোট্ট ছোট্ট জিনিসে ঘরবাড়ি একদম পরিপূর্ণ হয়ে ওঠে। তো ঘরবাড়ির যে পরিপূর্ণতা পেতে গেলে খুব বড় দামি জিনিসের প্রয়োজন সেটা কিন্তু না, ছোটোখাটো জিনিসেও ভরে ওঠে। অনেক বোনেরা আমার এই যে ফুলের লিঙ্কটা চাইবে হয়তো, কিংবা কত দাম সেটা জানতে চায় অনেকেই। তো সেই সকল বোনেদেরকে বলি, আমার ওই ফুলটা নিয়েছে 180 টাকা। 250 টাকা বলেছিল, 180 টাকা দিয়েই নেওয়া হয়েছে। এমনিতেও দেখবে মেলাঘাটে কিন্তু একটু জিনিসের দাম বেশি বলে, কিন্তু ফুলগুলো আমার অনেক প্রিয়। শাপলা ফুল, শাপলা পাতা, তো দেখতে একদম পুরো অরিজিনালের মতো। ইচ্ছা আছে বড় সাইজের একটা কিনবো, কিন্তু তার জন্য বড় একটা স্ট্যান্ড কিংবা বড় সাইজের কিন্তু ফুলদানি হলেও ভালো হয়। তো যাই হোক, ইচ্ছে তো অনেক কিছুর আছে। একটা যে টেবিল সাইড যে ল্যাম্পগুলো থাকে, টেবিল ল্যাম্প লম্বা আর যেগুলো হয় আর কি, ওরকম টাইপের নেওয়ার ইচ্ছে আছে। ড্রেসিং টেবিলটা ওই কর্নারের দিকে একটুখানি ঠেলে দেব, আর ওখানটায় রাখবো, একদম খাটের যে মাথার কাছটায় রাখবো। তো দেখা যাক কবে ইচ্ছেগুলো পূরণ হয়ে ওঠে। অনেক কিছুর ইচ্ছে থাকলে কিন্তু সেগুলো পূরণ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। পেছনের কিছু টান আর কিছু খরচের কারণে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যে কোনো একটা জিনিস কিনতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। তো যাই হোক, এই ঘরের খাটটাও গুছিয়ে নিলাম। এখন যেহেতু বেশ ঠান্ডা পড়ছে, সিমরান কিন্তু লেপ নিচ্ছে, তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট। তো সেগুলো ভাঁজ করলাম, একটা কর্নারে রাখলাম। শীতের সময় যে কি বাজে লাগে, এত জামা কাপড় রাখারই জায়গা নেই। তো ওই কারণে অনেকটা কষ্টও হচ্ছে। জামা কাপড় এখানে খানিকটা ওখানে খানিকটা, আর দরকারের সময় খুঁজেই পাওয়া যাচ্ছে না। একটা আলনা থাকলে কিন্তু অনেক জামা কাপড় রাখা যায়। আমার আলনাটা ভেঙে যাওয়ার পরে না অনেক অসুবিধা হচ্ছে। বাচ্চা কাচ্চারগুলো তো ঠিকই আছে, তবে নিজের নাইটি, শাড়ি, আরও বড় বড় জামা কাপড়, জিনিসপত্র, সেগুলো কিন্তু আমি রাখতে পারছি না। আর সেইভাবে কবে হয় দেখি একটা আলনা কিনে উঠতে পারি। তো চলো বারান্দাটা এখন পরিষ্কার করে নিই। কটা জামা প্যান্ট মেলা আছে, ওগুলোকে একটুখানি বাদে রোদ্রে দিয়ে দেব। বাইরে না এখনও সেইভাবে রোদ্দুর এসে পারিনি, তো সেই কারণেই ঘরেই রেখেছি। তো বারান্দা দিয়ে দেখো কতগুলো ধুলো নোংরা বার হয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একবার ঝাড়ু দিই, তারপরে এতগুলো করে নোংরা হয়। তো হাজব্যান্ড দেখো এদিকে গাছে উঠেছে, আজ এই গাছটা কেটেই ফেলতে হবে। আর এমনিতেও অশান্তি হচ্ছে বাড়িতে। তো আমার ননদ এসছে, ননদ এসে বলছে
যে বড়ি দেবে কাল সকালবেলা, তো ডাল টালগুলো ভিজিয়ে দিতে। আমি বলছিলাম এই কটা দিন একদমই রোদ্দুর নেই, পুরো মেঘলা মেঘলা, অন্তত দুটো একটা দিন যাক তাহলেই দিই। তো ননদ বলছে অনেক দেরি হয়ে যাবে এরকম করতে করতে, শীত প্রায় চলেই যাচ্ছে। আমি বলছি সেটা তো ঠিক কথা, কিন্তু দেখো বড়িটা দেওয়ার পরে যদি রোদ্দুরই না উঠে ভালো না হয় তখন কেমন লাগবে। আর আমাদের এই সকল ঝামেলার মাঝে হাজবেন্ড দেখো গাছটা কেটেই দিল। এই গাছটা মোটেও কাটার ইচ্ছে ছিল না, কিন্তু এখন না কেটে পারছি না। আগাগুলো একদম ছেটে বড় বড় মোটা মোটা ডালগুলো কেটেই দিতে হলো, তা নয় এগুলো পুরো কারেন্টের তারের ওপরে চলে যাচ্ছে। আর যেহেতু আমাদের বাড়ির ওপর দিয়ে কারেন্টের তার গেছে, যে কোনো গাছ লাগাতে গেলে আমাদের 10বার চিন্তা করতে হয়। এই গাছটা অনেকটাই দূরে, তারপরেও ডালপালাগুলো তারে গিয়ে চলে যাচ্ছে। তো বর্ষার সময় এমনিতেও বাড়িতে পুরো পানি জমে থাকে, তাতে যদি তারে ঠেকে থাকে কোনো ডাল, তো মানুষ বাঁচাই দুষ্কর। ওই কারণে ডালগুলো ছেটে দিচ্ছি। আর বাড়িটা না এখন অনেক ফাঁকা লাগছে, এই ধারটা পুরো অন্ধকার হয়েছিল ডালগুলোর জন্য। এখন দেখছি একটু রোদ্দুর আসছে, একটু ফাঁকা লাগছে, ভালোই লাগছে। তবে কি জানো তো, এই কাঠগুলো আমার অনেক দিন রান্না হয়ে যাবে। তো গ্রামে থেকে কিন্তু অনেক দিকের সুবিধা আছে, যেমন ধরো এই কাঠে রান্না করতে পারি, গ্যাস না জ্বাললেও কিন্তু অসুবিধা হয় না। তোমাদের পরে দেখাবো যে কত কাঠ হয়েছে মোটা একটা ডাল ছাটাই। তাহলে ভাবো আরও যে ডালগুলো আছে সেগুলো ছেটে দিলে আরও কত ডাল হবে। তো যাই হোক, অনেক দিনের কাঠ পাতা হয়ে গেল, অনেক দিন রান্নার আর কোনো টেনশনই থাকলো না। এখন দেখো বাসনগুলো মেজে নিতে এসেছি। হাজব্যান্ড ওদিকে গাছ কাটার কাজ করছে, আর আমি ভাবলাম এই ফাঁকে বাসন কটা মেজে নিই। উঠোনের অবস্থা অনেক খারাপ, অনেক নোংরা হয়ে গেছে। উঠোনটাকে অনেক সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এখন দেখতে পারছো বাসনের পুরো পাহাড় লেগে গেছে। তো এত বাসন মেজে কমপ্লিট করতে হবে। আমার এই গামলাটা কিন্তু ছোট না, অনেক বড়, আর এখানে অনেক বাসন ধরে। প্রত্যেক দিন আমি ভেবেই উঠতে পারি না এত বাসন কি করে হয়। তো এর মাঝে সকালে আমি ভাত করেছিলাম, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, সেগুলো দিয়ে সকলের আবার ভাত খেতে দিলাম। চা করেছিলাম। তো ভাবো যে সকালে চা খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে রাতের কিছু বাসন থাকলে, আর তারপরে কিছু কালের হাঁড়িকুড়ি থাকলে এত তো হবেই। তো চলো, পুকুর আছে বলে কিন্তু এত মাজা ঘষা করি, তারপরেও কোনো রকম অসুবিধা হয় না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সবথেকে ভালো লাগে শীতের সময় এই যে রোদ্দুরটা গায়ে পড়ে, অনেক ভালো লাগে। আর গরমের সময় এখানে তো ফিরফির করে হাওয়া বইতেই থাকে, যেহেতু ফাঁকা জায়গায় পুকুরটা, ওই কারণে আর কি। তো চলো সুন্দর করে বাসন কোসনগুলো একদম মেজে ধুয়ে কমপ্লিট করে নিই। আর গামলাটাকেও আজুর করে মেজে নেব। গামলায় করে এঁটো বাসন যেহেতু আনা হয়েছে, গামলাটা তো মাজতেই হবে। তো আমার ননদ ওদিকে বসে আছে আর বলছিল যে বড়ি দেব, যে জিনিসপত্রগুলো আর কি, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়ে যাবে। তো আমি বলছিলাম আমি করে নেবো কোনি, তো বলছে না থাক আমি দিয়ে যাই, তা না হয় যেদিন দেখা যায় ভোর ভোর বড়ি দেব তখন অনেক অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, আমার ননদ আর আমি একসঙ্গে করে বড়ি দেব, একটুখানি রোদটা ভালো হলেই তারপরে দেব। শীতের সময় বড়ি দিয়ে বেগুন রান্না করলে, টমেটো আলু রান্না করলে এত ভালো লাগে কি বলবো। আমার হাজব্যান্ড বড়ি খেতে অত ভালোবাসে না, কিন্তু আমার তো প্রচুর ভালো লাগে। তার সঙ্গে আমার দেওরও অনেক পছন্দ করে, আমার ননদও খায়, যার কারণে বলছিলাম যে আমরা একসঙ্গে বড়ি দিই এই বাড়িতে, তো ভালো হবে। আর দেখবে কেউ একজন সাথে থাকলে কিন্তু কাজ করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তো দেখো একে একে সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে কমপ্লিট করে এর মধ্যে রেখে দিচ্ছি। তো অনেক তাড়াতাড়ি একসঙ্গে দুটো তিনটে করে ধুয়ে তুলে নেওয়া যায়, এটাই হচ্ছে পুকুরেতে ধোয়ার সুবিধা। ঘরে গিয়ে আরেকবার আমি কিন্তু কাজ করার আগে বাসনগুলো ধুয়ে নিই, তবে এখানে ধুলে কি অনেক সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়, মাজতে ঘষতে কোনো রকম অসুবিধা হয় না। তো সেই আর কি, যাই হোক এগুলো করে দেখি উঠোনটার কি অবস্থা, সেটাও পরিষ্কার করতে হবে। আর সিমরান কিন্তু ওর পাপার সঙ্গে এই গাছের যে ডালগুলো কেটেছে সেগুলো ঠিকঠাক করে রাখছিল। আমার তো অনেক ভালো লাগছিল যে অনেক দিন ধরে আমি আবার সুন্দর রান্না করতে পারবো, কাঠের পুরো পাহাড় হয়ে গেল। আমাদের যেহেতু একদম অল্প অল্প রান্না, হাজব্যান্ড তো বলতে পারো দুবেলা করে বাড়িতে খায় না, তো যেদিন আর কি বাড়িতে থাকে সেই দিনে একমাত্র বাড়িতে খায়। আর বাদবাকি দিন সপ্তাহে প্রায় 5-6 দিন মতো আমাদের গাড়ির যে পারমেন্ট ভাড়া আছে
তো সেগুলোই যায় আর কি সকালে আর দুপুরে তাদের কিন্তু খাওয়া। যাই হোক, ননদ এদিকে দেখো সার্ফ নিয়ে কটা জামা কাপড় আছে এখানে সেগুলোকে মাখিয়ে দিতে যাচ্ছে। তো আমি এদিকে উঠোনটা আগে পরিষ্কার করে নিই, তারপরেই কিন্তু ওদিকটা আমি ঝাড় দিতে যাব। তো যাই হোক, দুপুরবেলা একটু হালকা ঝামেলা বলতে পারো। আমার ননদের কথা কাল বড়ি দিতে হবে। আমার কথা হলো রোদ্দুর ভালো হলে 3-4 দিন পরে দেব, শেষ পর্যন্ত আমার কথাটাই হলো। তো হাজব্যান্ডও বলছিল কাল দিতে, আমি বলছিলাম না, রোদ্দুরটা একটু ভালো হোক তারপরে দেব। তো অবশেষে বলল যে হ্যাঁ তাই দিও, তা না হয় যদি রোদ্দুর ভালো না হয় বড়ি কিন্তু ভালো হবে না। তো যাই হোক, দেখো এদিকে আমি এখন আমার উনানটা লেপে দিতে আসলাম, আর হাজব্যান্ড অনেক কাঠকুটো পুরো এক জায়গায় করে ফেলেছে। ওদিকটাও দেখতে যাব যে কতগুলো কাঠ এক জায়গায় করেছে। আমাকে তো বারবার করে ডাকছে ওখানটায় যাওয়ার জন্য। তবে জানো তো এই সকালের টাইমে এত বেশি কাজ থাকে না, যে এই সংসারের কাজ করতে করতে আর পেছন ঘুরে দেখার মোটে সময়ই পাই না। তো যাই হোক, উনুনটা সুন্দর করে লেপে নিলাম, আর এই আশপাশটা একটু লেপে দিই যাতে করে দেখতে ভালো লাগে। এই উনানটা করে আমার যে কি সুবিধা হয়েছে কি বলবো। তো চলো একে একে সকল বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আব্দুর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ ডেলি উনুন লেপা দেখাবে। হ্যাঁ গো, আমি তো রোজ উনানে রান্না করি, আর সকালে করে কিন্তু এরকম লেপে দিই, আর চেষ্টা করি রোজই তোমাদের সাথে শেয়ার করতে। অনেক ভালো থেকো বোন। নুসরাত বোন বলেছ আমি ডেলি তোমার ভিডিও দেখি, আর আজ সেকেন্ড কমেন্ট করলাম। অনেক অনেক ভালোবাসা রইল বোন, এভাবে পাশে থাকার জন্য। তৌসিফ হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ যে দিদি তোমার তো ওয়াশিং মেশিন আছে, তুমি ওখানে জামা কাপড় কি কাচো না? হ্যাঁ গো, আমি আগে কাচতাম, তবে কি হয়েছে বলো তো, আমার ওয়াশিং মেশিনটা রান্নাঘরে ছিল। রান্নাঘরের জায়গা এত বেশি কম যে ওখানে আমি কোনো একটা টেবিল কিংবা আমার যে র্যাক ট্যাকগুলো আমি রাখতেই পারতাম না ওয়াশিং মেশিনটা থাকার জন্য। তো ওখানে যে সেটিং করা ছিল সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখেছি। তো সেই আলাদা যে জায়গাটা রেখেছি ওখানে কোনো কল কিংবা পানি বার করার জায়গা করা হয়নি, এমনিতেই রেখে দিয়েছি। তো ওখানে আর কাচা ধোয়া করতে পারি না। ওয়াশিং মেশিন রাখার একটা ভালো জায়গা করে তারপরে আবার কিন্তু কাচা ধোয়া করতে পারবো। তো আমার ওয়াশিং মেশিনটার বয়স অনেক বছর হয়ে গেছে, প্রায় 8 বছর 9 বছর এরকম বয়স হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ভালো আছে, আর আমি কাজ করতে পারি। তো যাই হোক, কম কাজ করি, পুকুরেই বেশি করি। পুকুরটা অনেক সুন্দর, পানি বেশি। আর দেখবে ওয়াশিং মেশিনে কিন্তু বেশি জামা কাপড় একসাথে কাচা যায় না। তো আগে অনেক কাচা যেত, কিন্তু এখন আমি খুব একটা বেশি দেই না, যে নষ্ট হয়ে যাওয়ার ভয়েতে। আর দেখবে ওয়াশিং মেশিনের একটু বয়স হলে তখন কিন্তু আগের মতো আর সেইভাবে কাজ করে না। তো পুকুরেই বেশি কাজ করি, যখন দেখা যায় প্রচণ্ড শীত পড়ে কিংবা অনেক শরীর খারাপ কাচতে পারছি না, তখনই আমি মেশিনে দিয়ে থাকি। আমিনা ইসলাম আঁকি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন পাশে থাকার জন্য। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ তোমার পাশে আছি, পাশে থাকবো, আর অনেক দূরে এগিয়ে যাও। তোমাদের এত দোয়া ভালোবাসার জন্যই না আমি একদিন ভিডিও না দিলে আমার প্রচুর মন খারাপ লাগে, যে আমার এই ভালোবাসার মানুষগুলো আমাকে মিস করে। কোনো একটা সময় গিয়ে এত খারাপ লাগে কি বলবো। কিন্তু এই এত কাজের চাপ, যার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতেও পারছি না। সারাদিনে হয়তো খুব জোর আমি 4-5 রকম কাজ তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমাদের মতো গ্রামের বউদের প্রচুর কাজ থাকে, যতটা আমি শেয়ার করে উঠতে পারি না। তো চলো, যার কারণে কিন্তু আমি ভিডিও ঠিক মতন দিতেই পারছি না। হাজব্যান্ড ওদিকে কাজ করছে, তার হাতে পিতে একটুখানি মোটা মোটা কাঠগুলো গুছিয়ে দিয়ে আসলাম। কারণ কি বলতো, এক জায়গায় বসে কাঠ কাটছে, আর কাঠগুলো অনেক দূরে আছে, তো আনতে হচ্ছে আর কাটতে হচ্ছে, তার কারণে একটু হাতের কাছে ঠিকঠাক করে দিয়ে এসে আমি এদিকে বাটনা করতে লাগলাম রান্নাটা বসিয়ে দেবো বলে। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে এই সংসারটাকে সামাল দিতে হয়। সারাদিন কী পরিমাণে যে কাজ থাকে, কত কষ্ট করতে হয়, সেটা হয়তো পুরো ভিডিও আমি যদি দেখাতে পারতাম সারাদিনের কাজগুলো, তাহলেই বুঝতে পারতে কত যে কাজ থাকে আর কি বলবো। তো বাচ্চা কাচ্চার পড়াশুনোও নিজের ওপর নির্ভর করে। আমি যদি পড়াই তাহলে পড়ানো হয়, তা নয় হয় না। তারপরে টিউশন মাস্টার যে পড়াগুলো দিয়ে যায় সেগুলোও তো আমাকেই কমপ্লিট করাতে হয়। ঈশা যেহেতু একদম নতুন শিখছে প্রথম থেকে, তো ওর হাত ধরে শেখানো, লেখানো, বকাঝকা, কাজ করানো, তারপরে বাচ্চা কাচ্চার জামা কাপড় তোলা ফেলা, সারাদিন যে এত ঘরবাড়ি হুড়াই কি আর বলবো, সব কিছু মিলে একটু হাঁপিয়ে যায়।
তারপরে ইউটিউবের তো আলাদা একটা কাজ আছে। তোমরা যারা ভিডিও দিয়ে থাকো তারা নিশ্চয়ই জানো যে একটা ইউটিউবে কাজ করতে গেলে কি পরিমাণে কাজ আর কি দিতে হয়। তো এই সকল জিনিসগুলো সব কিছু একটুখানি আমার উপরে চাপের হয়ে যাচ্ছে, তার জন্য ঠিকমতো ভিডিওই দিতে পারছি না। মারি কিচেন প্রোফাইল থেকে বোন বলেছে, তুমি যে সত্যি আমার কমেন্টটা পড়েছো, অনেক ভালো লেগেছে। আমি কখনো ভাবতেই পারিনি। আমি না প্রত্যেক দিনই চেষ্টা করি সকলের কমেন্টগুলো নেওয়ার জন্য। কিছু কিছু দিন হয়তো ভিডিও ছোট থাকে কিংবা আমার অনেক কাজের চাপ থাকে, সেই দিনগুলো আর ঠিকঠাক মতো নিয়ে উঠতে পারি না। অনেক ভালো থেকো বোন। গ্রামের সাধারণ পরিবার থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। মারুফা খাতুন বোন বলেছ, ঘোষবাড়ি তোমার বাড়ি থেকে কত দূরে? ঘোষবাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে। তো বাড়ি থেকে খুব একটা বেশি সময় লাগে না, স্কুটিতে গেলে হয়তো 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। যাই হোক বোন, অনেক ভালো থেকো। তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও। ওমর তহিদ মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ যে, বোন আগের দিন আমার কমেন্টের রিপ্লাই কেন দিলে না? তো আমার ওপরে কি রাগ করেছ? আমার মেয়ের কটা দিন পরীক্ষা ছিল, তোমার সেইভাবে কমেন্ট করতে পারিনি তাই। আমার বাড়িতে এসো নদিয়াতে এইবার। আমার মেয়ে আনিশার খুব ইচ্ছে যে সিমরানের সঙ্গে একসঙ্গে খেলা করবে, আমরা সবাই একসাথে পিকনিক করব। নদিয়াতে আমার বাড়ি এসো, এখানে আমরা পিকনিক করব, অনেক আনন্দ হবে। তো তুমি অনেক দিন থেকে বলছো, সত্যি না আমি যেতে পারছি না, তার জন্য আমার অনেক খারাপ লাগছে। তো একটু দূরে তো ওই কারণেই আর কি। তো মুর্শিদাবাদ যাব আমরা খুব শীঘ্রই ঘুরতে। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম তোমার কথা, তো বলছিল ঠিক আছে মুর্শিদাবাদ থেকে এসে তো একদিন যাওয়া যাবে। তো অনেক ভালো লাগে বোন জানো তো কোনো জায়গায় ঘুরতে যেতে, কিন্তু আমরা এই যে ইউটিউবে কাজ করি, যেখানে ঘুরতে যাই না কেন আমাদের ব্লগটা আমরা সেইভাবে দিতে পারি না। আর হাজব্যান্ডেরও যে কাজগুলো থাকে সেখান থেকে ছেড়ে যাওয়াও একটু প্রবলেম হয়। তবে চেষ্টা করব অবশ্যই, হাজব্যান্ডের যদি দুটো একটা দিন ছুটি থাকে, একদিন অবশ্যই আমাদের গাড়িতে করে তোমাদের বাড়িতে ঘুরতে যাব। তুমি অনেক দিন থেকে বলছো, আমারও ভালো লাগবে বাড়ি থেকে একটু বের হতে পারলে। আর কমেন্টে তোমার ফোন নাম্বারটা দিও, অবশ্যই চেষ্টা করব তোমার সঙ্গে যোগাযোগ করতে। অনেক ভালো থেকো। খুকু প্রোফাইল থেকে বোন বলেছে, তোমাদের দোকানটা কোথায় আর কিসের দোকান অবশ্যই জানিও। আমাদের হচ্ছে মুদিখানার দোকান, বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 5 মিনিট মতো লাগে। তো খুব একটা বেশি দূরে বলবো না, গ্রামের ভিতরেই দোকানটা। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ, আমার মোবাইলে কিছুদিন সমস্যা হয়েছিল, যার কারণে তোমার ভিডিও দেখতে পারিনি, কমেন্টও করতে পারিনি। অনেক ভালো থেকো। ফুলমণি বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা। মৃত গাজী প্রোফাইল থেকে বাংলাদেশ থেকে বোন কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো। রফিউর রহমান প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক ভালোবাসা। রাতে গেছিলাম একটুখানি মায়ের বাড়িতে, ঈশার দুষ্টুমি দেখো। মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। হাত নাড়াও। মিটি মিটি তারার সাথে করো। কইব কথা, নাই বা তুমি এলে। সেই মিটি যাওয়া আমার কখনো তুমি কাছিলে না তো, আর আমার আশার আলো ভিজে গেল আজকে রাতে। এখানে কারেন্ট নেই, ফোনের ফ্ল্যাশ জেলে রেখেছিলাম। আমি মাথা রেখে ও কোমরে যেতে চাই, প্রেমের উপর গানটা পুরো শিখিয়ে দেবো তোর মেয়ের এইটা।